আজকে আমরা CC11 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। CC11 পেপারটা হচ্ছে উইমেন্স রাইটিং নিয়ে। এই উইমেন্স রাইটিংয়ে অনেকগুলো কবিতা, অনেকগুলো ছোট গল্প এবং নন ডিটেলস নিয়ে এটা তৈরি করা হয়েছে। প্রথমে দেখব ইমিলি ডিকিনসনের এখানে দুটি কবিতা, সিলভিয়া প্লাথের একটি কবিতা এবং ইউনিস ডিসুজা দুটি কবিতা, মোট 5টি কবিতা এবং 4টি নন ডিটেলস এবং 3টি শর্ট স্টোরি, দ্য ইয়েলো ওয়ালপেপার, ব্লিস এবং দ্রৌপদী। তো আমরা প্রথমে এখানে 5 মার্কস 2 মার্কস নিয়ে আলোচনা করব, তারপরে 10 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে যদি 2 মার্কসের ক্ষেত্রে বলি বা 5 মার্কসের জন্যও বলি, তাহলে কিন্তু তোমাদেরকে এই যেগুলো আমি স্ক্রিনে দিয়েছি এই টেক্সটগুলো তোমাদেরকে কিন্তু ডিটেলসেই পড়তে হবে, না হলে কিন্তু 2 মার্কসের জন্য খুব অসুবিধা হয়ে যাবে। কোনো একটা বাদ দিলে সেখান থেকে 2 মার্কসের প্রশ্ন তাহলে পারা যাবে না। বাকিগুলো থেকে করলেও যে সেগুলো থেকে অ্যাটেন্ড করা যাবে এমনটা নাও হতে পারে। আর তোমরা তো দেখছো আগের ইয়ারের প্রশ্নগুলো, CC11টাও জন্যই বলছি শুধু, যে বেশিরভাগই 2 মার্কসের প্রশ্ন হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। হু বা হুম, হোয়াট, হাউ এরকমভাবে 1+1 মতন কিন্তু প্রশ্নগুলো নয়, ডেসক্রিপটিভ টাইপ। তবে তোমাদেরকে এখানে কিন্তু এই প্রত্যেকটা টেক্সটই ভালো করে পড়তে হবে 2 মার্কসের জন্য এবং 5 মার্কসের জন্য। বেশ, এবার তোমরা যদি সালের কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবে যে এই যে ডিকিনসনের দুটি কবিতা বা ইউনিস ডিসুজার দুটি কবিতা, এই 4টে কবিতা থেকে কিন্তু 5 মার্কসের তোমরা দুটো কবিতা কমন পাবে। ড্যাডিটা বাদ দাও, ড্যাডি আসবেই, ড্যাডি থেকে প্রশ্ন তোমাদের 5 মার্কসে আসবেই। ড্যাডি থেকে 5 মার্কসের একটা পেলে, ব্লিস থেকে একটা 5 মার্কসের পেলে, আর দ্রৌপদী থেকে কিন্তু 5 মার্কসের একটা পাবে। এই 3টে থেকে কিন্তু তোমরা পাবেই। এবার ইয়েলো ওয়ালপেপারটা 2023-এ কিন্তু 5 মার্কসে দেয়নি, তো এবারেও সেটা দেবে না সেটা এখন ঠিক নেই। আগের দুটো ইয়ারে দিয়েছিল, কিন্তু 2023-এ কিন্তু দ্য ইয়েলো ওয়ালপেপার থেকে কোনো 5 মার্কসের দেয়নি। এবার তোমাদেরকে তো এগুলো পড়তে হবে, কোনোটা বাদও দিতে পারবে না, কারণ 2 মার্কসের ক্ষেত্রেও লিখতে হবে, 5 মার্কসের ক্ষেত্রেও তোমাদেরকে লিখতে হবে। তাই ডিকিনসনের যে কবিতা বা ইউনিস ডিসুজার যে দুটো কবিতা, সেই মোট 4টি কবিতার কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমরা ভালো করে পড়ে রাখবে। এই 4টি কবিতার তার মধ্যে থেকেও যদি বলি যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, তাহলে ইমিলি ডিকিনসনের জন্য বলবো আই ক্যান নট লিভটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশডের থেকে। আর ডিসুজার দুটি কবিতাই ইম্পর্ট্যান্ট, কিন্তু তাও অ্যাডভাইস টু উইমেনটা বেশি ইম্পর্ট্যান্ট বিকুয়েস্টের থেকে। তোমরা এগুলো ভালো করে পড়ে নিলে 2 মার্কসের এবং 5 মার্কসের জন্য। তাহলে এবার পড়ে থাকলো শুধুমাত্র 10 মার্কস। তাহলে কবিতাগুলো থেকে কী কী বললাম আর একবার ভালো করে বলে দিই। আর ইয়েলো ওয়ালপেপারটা এরকম সিম্বলটা দিয়েছি, বাকিগুলো স্টার দিয়েছি এ কারণেই, কারণ ইয়েলো ওয়ালপেপারটা আগের বারে 5 মার্কসে তো আসেনি, তো এবারেও সেটা আসবে কি আসবে না জানি না। তো তোমরা যদি সেটা নাও করো, বাদ বাকি যেগুলো পড়ে রইলো, যে কটা কবিতা এবং যে কটা আর দুটো টেক্সট পড়ে রইলো ডিটেলসে, সেগুলো যদি ভালো করে করো তাহলে কিন্তু তোমরা 5 মার্কসের কমন পেয়ে যাবে। তাহলে তোমরা এই 5টা কবিতার একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখলে, যদি ডিকিনসন থেকে আই ক্যান নট লিভ উইথ ইউ একটা করে রাখলে, ড্যাডিটা তো অবশ্যই, ড্যাডিটা একটা ভালো করে, একটাতে নয় শুধু, তবু একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমরা করে রাখবে, কারণ এখান থেকে তো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, বিশেষত প্রশ্নগুলো ফাদারকে নিয়েই হতে পারে। আর ইউনিস ডিসুজা দুটি কবিতাই কিন্তু তোমরা একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখবে, কারণ অ্যাডভাইস টু উইমেনটাও খুব ছোট কবিতা, রিকোয়েস্টটা তার থেকে সামান্য একটু বড়, তাই ছোট্ট করে একটু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখলে কিন্তু 5 মার্কসে খুব বেশি লিখতেও হয় না, তোমরা এটা লিখতে পারবে। এখানে আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা এতটা মোটা করে ডিপ বা বোল্ড করে দিয়েছি এই জন্য, এই দুটি লেখিকার যে পোয়েম আছে মোট 4টি, তো এবারে সম্ভাবনা আছে যে সেই কবিতাগুলো একসাথে দেওয়ার। যদি 10 মার্কসের ক্ষেত্রে দেয় তাহলে কিন্তু দুটো কবিতাকে নিয়েও দিতে পারে, যে কোনো একটা লেখিকার হতে পারে, বিকুয়েস্ট আর অ্যাডভাইস টু উইমেন একসাথে দিল, অথবা ডিকিনসনের দুটো পোয়েম একসাথে দিল, এরকমটা কিন্তু এবারে হওয়ার চান্স আছে। এমনকি 5 মার্কসের ক্ষেত্রেও কিন্তু এরকমটা দিতে পারে। তাই তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যদি করে রাখো কোনো অসুবিধা নেই, ওখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তুমি যদি দেখো ওখানে শুধু কবিতার নামটা বলে দিয়েছে, একসাথে দুটো কবিতার নাম বলে দিয়েছে, তাহলেও তুমি সেই অ্যান্সারটা লিখবে। আবার যদি এরকম প্রশ্ন থাকে একটা কবিতার নাম বলে দিয়েছে, ওখান থেকে হয়তো তুমি একটাই প্রশ্ন করেছো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তাহলেও ওই অ্যান্সারটা তুমি লিখবে, কারণ একই লেখিকার দুটো কবিতা আছে, প্রথমে যে কবিতাটাকে নিয়ে দিয়েছে প্রশ্নটা সেটা লিখলে, তারপরে আবার নিচেতে আর একটা কবিতা তুমি অ্যাড করে দিলে, অসুবিধা তো নেই, কারণ একই লেখিকার কবিতা, তিনিই লিখেছেন, তো দুটো
কবিতা যদি একসাথে তোমরা পড়ে রাখো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হিসেবে, সেই অ্যান্সারটা তোমরা লিখে দেবে। যাই প্রশ্ন আসুক এই কবিতাগুলো থেকে, তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাই লিখে দেবে। ড্যাডি থেকে কিন্তু এই একটা ধরনের প্রশ্নই হয় বেশি, ফাদার এবং ডটারের যে রিলেশন। কারণ কবিতাটা তো সিলভিয়া প্লাথ সেই সম্পর্কেই লিখেছেন, তার ড্যাডিকে নিয়ে, তার ফাদারকে নিয়ে। তো তার সাথে তার ফাদারের রিলেশনটা কেমন ছিল, সে ফাদার সম্পর্কে কি কি বলেছে, এই টপিকটা, অর্থাৎ ওভারঅল একটা ভালো করে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমরা যদি করে রাখো, তাহলে সিলভিয়া প্লাথ থেকে অবশ্যই একটা প্রশ্ন তোমরা কমন পাবে, আসবেই এখান থেকে একটা কবিতা। কারণ এটা একটা বড় কবিতা, তাই প্রশ্ন আসবেই 10 মার্কসের। এবার ইয়েলো ওয়ালপেপার থেকে যদি বলি, ইয়েলো ওয়ালপেপার থেকে 5 মার্কসের আসতেও পারে, নাও আসতে পারে। যদি আসে তোমরা ভালোভাবে তো পড়েই রাখছো। তো ওয়ালপেপার থেকে 5 মার্কসের ডে এবং নাইট, এটা লিখেছি ব্যাকেটে এই জন্য কারণ ওয়ালপেপারটাকে দিনের বেলাতে কেমন লাগতো এবং রাতের বেলায় কেমন লাগতো সেই হিসেবে একটা প্রশ্ন আসতে পারে। ইয়েলো ওয়ালপেপারটা একটা সিম্বল হিসেবে 5 মার্কসের আসতে পারে। 10 মার্কসের ক্ষেত্রে যেটা আসতে পারে, যেটা কমন এই গোটা পেপারটাতেই যেটা কমন, দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি, উইমেনদের রাইট কতটা ছিল সেই হিসেবে প্যাট্রিয়ার্কাল সোসাইটি সম্পর্কিত একটা 10 মার্কসের আসতে পারে। সেটা সম্ভাবনা একটু কম, তবে তোমরা একটু পড়ে রাখবে ভালো করে, তাহলে 5 মার্কসের এলেও লিখতে পারবে। আর সেন্ট্রাল মেসেজ, এই গল্পটার মধ্য দিয়ে লেখিকা কি বলতে চাইছেন, সমাজকে কি বার্তা দিচ্ছেন, এই নিয়ে একটা প্রশ্ন হতে পারে। আর 2 মার্কসের ক্ষেত্রে তো তারা কীরকম বাড়িতে এসেছিল, সেই বাড়িটার পরিবেশ, সেই নার্সারিটা কেমন দেখতে, ওয়ালপেপারটা কেমন দেখতে ছিল, এই ধরনের ছোটো ছোটো কিছু 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। আমার জীবন থেকে একটাই 10 মার্কস এর প্রশ্ন তোমরা করে রাখবে ভালো করে, অটোবায়োগ্রাফি অথবা ফেমিনিস্ট রাইটার, এই ধরনের একটা গল্প প্রশ্নের উত্তর তোমরা করে রাখবে। এখানে ইম্পর্টেন্ট নোটস বলতে আমি এটাই বুঝিয়েছি যে আমি যে সাজেশনগুলো বলে দেব, তোমরা কিন্তু শুধুমাত্র সেগুলো পড়েই চলে যেও না। তোমাদের তো টেক্সট পড়াই আছে আগে থেকে, আমি বলছি সেটা একটু দেখে নাও যে তোমরা সেইগুলো করেছো কি না। যদি না করে থাকো, এখনও পরীক্ষার ডেট বলেনি, তোমরা তাহলে সেগুলো করে নাও, বাকিগুলো যেগুলো করা হয়নি। আমি সব পেপারেরই একটা সাজেশন ভিডিও করে দেব, কিন্তু তারপরেও আরও একটা ভিডিও আমি বানাবো, যেটাতে তোমাদেরকে তখন আমি এই যে সাজেশনগুলো দিচ্ছি, হতে পারে সেটা আরও একটু ডিটেলসে বলে দিলাম। হ্যাঁ, যে পরীক্ষার ডেটটা এখনও বলেনি, পরীক্ষার ডেটটা বলুক, তারপর আমি সাজেশন তৈরি করছি, তারপরে একটা তৈরি করে আবার বলে দেব। এখন যেটা দিচ্ছি সেটা কিন্তু তোমরা ভালো করে সেইগুলো অন্তত পড়ে নিও। যদি যেগুলো না হয়ে থাকবে সেগুলো পড়ে নাও। আবারও বলছি, এখনও সময় আছে, তাই টেনশন করার কোনো দরকার নেই। এবার ব্লিজ থেকে বলি, ব্লিজ থেকে কিন্তু 5 মার্কসের প্রশ্ন আসবে, আবার 10 মার্কসের প্রশ্ন আসবে। 5 মার্কসের ক্ষেত্রে কোনগুলো আসতে পারে না, পিয়ার ট্রি অ্যাজ এ সিম্বল আসতে পারে, গ্রে ক্যাট ব্ল্যাক ক্যাট আসতে পারে, বার্থার ইনার লাইফ আসতে পারে, বার্থার যে ডোমেস্টিক লাইফ সেটাও 5 মার্কসের জন্য আসতে পারে, বার্থার ক্যারেক্টার আসতে পারে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 5 মার্কসের জন্য আসতে পারে। এবার যেখানে 10 লিখেছি সেটা হচ্ছে 10 মার্কসের জন্য, মানে ডোমেস্টিক লাইফটা বার্থার 10 মার্কসের জন্য আসতে পারে, আবার বার্থার ক্যারেক্টারটাও 10 মার্কসের জন্য আসতে পারে। বার্থার ক্যারেক্টার মানেই বার্থার যে ডোমেস্টিক লাইফ সেটা একটাই প্রশ্ন, আবার গল্পটার যে এন্ডিং সেটাও, গল্পের যে স্টোরিটা কোন দিকে যাচ্ছে শুরু থেকে একদম শেষ অবধি, যে এখানে পিয়ার ট্রিটাও আসছে, তাহলে 5 মার্কসে যেগুলো তোমরা করে রাখছো সেটা বার্থা থেকে 10 মার্কসে যদি কোনো প্রশ্ন আসে ব্লিজ থেকে, তাহলে সেই অ্যান্সারগুলো, ওই ছোটো ছোটো অ্যান্সারগুলো সব বড় প্রশ্নতে লিখে দেওয়া যাবে, অসুবিধার কিছু নেই। তাই তোমরা একটু ভালোভাবে পড়ে রেখো। এবার দ্রৌপদী থেকে কিন্তু 5 মার্কস এবং 10 মার্কস দুটো একসাথে দিয়েছি, কারণ এগুলো যদি 5 মার্কসের ক্ষেত্রে আসে তাহলেও লিখতে পারবে, 10 মার্কসের ক্ষেত্রে এলে তো অবশ্যই লিখতে পারবে। আলাদা করে 5 মার্কসের জন্য কিন্তু আমি কিছু দিচ্ছি না। দ্রৌপদীর ক্যারেক্টারটা তোমরা ভালো করে করে রাখলে তাহলে সেটা 5 মার্কস কিংবা 10 মার্কস যাই দিক। আর মার্জিনালাইজড পিপল, যে মহাশ্বেতা দেবী মার্জিনালাইজড পিপলদেরকে এই গল্পটাতে কিভাবে দেখিয়েছেন সেটা একটা প্রশ্ন, আর টাইটেলটা তো অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই 3টে প্রশ্ন তোমরা কিন্তু করে রেখো ভালোভাবে। আর এখান থেকে যেটা বলার, এখান থেকে আমি কিন্তু আর অন্য কোনো সাজেশনস দিচ্ছি না, যে কোটা দিলাম সে কোটা প্রশ্ন যদি ভালো করে তোমরা করে রাখতে পারো, অবশ্যই 5 মার্কস 10 মার্কস সবই কিন্তু তোমরা কমন পাবে। 2 মার্কস তো ভালো করে টেক্সটটা পড়ে রাখতে হবে তোমাকে। সবসময় চেষ্টা করবে 2 মার্কসের নাম্বারটা বেশি উঠানো। যদি তোমরা ওখানে 20তে 18 নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু এদিকে তোমাদের নাম্বারটা অনেকটাই বেড়ে যাবে।
সবশেষে আমি আরও একবার বলে দিচ্ছি আমি কী কী থেকে দিলাম প্রশ্ন। ইমিলি ডিকিনসন, সিলভিয়া প্লাথ, ইউনিস ডিসুজা, রাসু সুন্দরী দেবী, শার্লট পার্কিন্স গিলম্যান, ক্যাথরিন ম্যানসফিল্ড আর মহাশ্বেতা দেবী। এই কটা থেকে কিন্তু প্রশ্ন দিয়েছি। আমি বাদ কি দিলাম, কোনো ডিটেল টেক্সট কিন্তু আমি বাদ দিতে পারবো না, তাই কোনো ডিটেল টেক্সট আমি বাদ দিইনি, শুধু বাদ দিয়েছি নন ডিটেলস। নন ডিটেলস আমি শুধুমাত্র এখানে একটাই দিয়েছি, সেটা হচ্ছে রাসু সুন্দরী দেবী। তোমরা যদি বাকি ডিটেলসগুলো ভালো করে করে থাকো তাহলে নন ডিটেলস একটা করলেই চলবে। আমি এটা বলছি কারণ বাকি তোমার যদি মনে হয় এখান থেকে আর কোনোটা করবে তাহলে হোয়াইট সার্গাসসি অথবা ভিন্ডিকেশনটা করতে পারো যদি চাও। আমার মনে হয় তুমি ড্যাডি থেকে একটা কমন পাবে, তুমি আমার জীবন থেকে একটা কমন পাবে, তাহলে তোমাকে তো 10 মার্কসের ক্ষেত্রে দুটো লিখতে হবে। যদি তোমার বড় প্রশ্ন দ্রৌপদী থেকেও আসে তাহলেও তুমি লিখতে পারছো, কারণ দ্রৌপদী তোমার রইলো। যদি ব্লিস থেকে আসে তাহলেও তুমি লিখতে পারবে। তো যেগুলো আমি সাজেশন হিসেবে দিলাম সেগুলো ভালো করে পড়ে রেখো। আর এই সাজেশনটা কতটা কাজে লাগলো সেটা কিন্তু তোমরা এক্সাম দেওয়ার পর আমাকে জানিও। আমি এখন একটা পেপারে দিলাম, আমি বাকি পেপারগুলো আস্তে আস্তে এবার দিয়ে দেবো, পরীক্ষার আগে দিয়ে দেবো। তোমরা তো পড়েই রেখেছো, জাস্ট একবার দেখে নেবে সেই প্রশ্নগুলো তোমাদের করা হয়েছে কিনা। তাছাড়া তো এই মুহূর্তে সাজেশন তো আর অন্য কোনো কিছুর জন্য কাজে লাগে না, তুমি তো এখন সাজেশন নিয়ে তো আবার নতুন করে মুখস্থ করতে শুরু করতে পারবে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।